দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাথে আছি আমি সানজিদা তন্নি। আজ আলোচনার বিষয় ট্রাম্প, বাংলাদেশ ও ভারত সম্পর্ক। যুক্তরাষ্ট্রের ট্রাম্পের দ্বিতীয় জমানায় টালমাটাল হতে শুরু করেছে বিশ্ব রাজনীতি। এর মধ্যে আমাদের চিন্তা বিশ্ব রাজনীতির থেকেও বাংলাদেশ নিয়ে, আর একটু মোটা দাগে বলতে গেলে সাউথ এশিয়া আমাদের ভাবনার বিষয়। সেখানে এই রাজনৈতিক পরিস্থিতি কি রয়েছে, ভারত এবং যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক কোন অবস্থায় রয়েছে, সেগুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে রয়েছেন এম হুমায়ুন কবির, সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব। শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আপনাকে। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন আজিজ আহমেদ, চেয়ারম্যান ইউএস বাংলাদেশ চেম্বার অফ কমার্স। সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুনতে পাচ্ছেন কি আমাদেরকে? জি, তিনি নিশ্চয়ই আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাকে আমরা শুনতে পাবো। এম হুমায়ুন কবির, আপনার কাছেই জানতে চাই, এই যে বিশ্ব রাজনীতি নিয়ে কথা বলছিলাম, কি অবস্থা এখন? ঝড়ো হাওয়া বইছে। প্রেসিডেন্ট ট্রাম্প 20শে জানুয়ারি ক্ষমতা নেওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে ঝড়ো হাওয়া বইছে এবং সেই ঝড়ের খানিকটা আঁচ বাইরের পৃথিবীতেও লাগছে। অভ্যন্তরীণভাবে যদি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে অবৈধ, তাদের ভাষায় অবৈধ অভিবাসী যারা আছে তাদের বিরুদ্ধে নানান ধরনের উদ্যোগ তারা নিয়েছেন। এতে করে যুক্তরাষ্ট্রে বলা হয়ে থাকে যে প্রায় 13 থেকে 20 মিলিয়ন, মানে 1.5 কোটি থেকে প্রায় 2 কোটি মানুষ অনিবন্ধিত, আমি যদি বলি। তো এই মানুষগুলোর ভাগ্য এখন অনিশ্চিত জায়গায় এসে গেছে। তাদের কিছু লোকজনকে পাঠানো হচ্ছে প্লেনে করে। আজকেই খবর দেখলাম ভারতের উদ্দেশ্যে একটা বিমান, মার্কিন সামরিক বিমান একটা ছেড়ে এসছে ভারতীয় অনিবন্ধিত অভিবাসীদেরকে নিয়ে। 18,000 ভারতীয় নাগরিককে তারা শনাক্ত করেছে এবং তাদেরকে পাঠানোর একটা ব্যবস্থা শুরু চলছে। ইতিমধ্যে যাত্রা শুরু। এর পাশাপাশি আজ আরেকটি নিউজ দেখলাম, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী সপ্তাহে হোয়াইট হাউসের আমন্ত্রণে যাচ্ছেন ইউএসএতে। এবং এখানে একটা, আমি ট্রায়াঙ্গেল বলবো না, 4টা অ্যাঙ্গেল রয়েছে। বাংলাদেশ সম্পর্ক, এবং সেখানে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি ভারতে রয়েছেন। সাথে সাথে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক এবং ভারতের সঙ্গে আমেরিকান সম্পর্ক, এই সব সম্পর্কগুলোকে কিভাবে? ধন্যবাদ আপনাকে। যেটা বলছিলাম যে এখন এর ফলে যেটা হয়েছে, তিনি শুল্ক আরোপ করা শুরু করেছেন দুদিন আগ থেকে। তার 2 নিকট প্রতিবেশী এবং মুক্ত অঞ্চল কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিমধ্যে কিন্তু মুক্ত অঞ্চল আছে 93 সাল থেকে। সেটা তিনি গতবার ছিলেন, এটা নাম পরিবর্তন করেছেন। এই মুক্ত অঞ্চলের যারা তার সহযোগী, তাদের উপরে 25% করে ট্যারিফ ইম্পোজ করেছিলেন। গতকাল আবার সেটাকে সাসপেন্ড করেছেন। আগামী 30 দিনের জন্য এটা আপাতত স্থগিত থাকছে। এবার চীনের ক্ষেত্রে তিনি 10% ইতিমধ্যে ঘোষণা করেছেন। চীন আবার পাল্টা 15% কিছু কিছু পণ্যের জন্য ইতিমধ্যে ঘোষণা করেছে। এখানে ভারত কিন্তু আমি বলবো যে একটা খুব কৌশলী কূটনীতি করছে। যেমন ভারত, ট্রাম্প যেদিন ক্ষমতা নিয়েছেন তার কয়েকদিনের মধ্যে ভারত ঘোষণা দিয়েছে যে 18,000 ভারতীয় যারা অনিবন্ধিত তাদেরকে তারা নিয়ে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, অর্থাৎ ভারত গ্রহণ করবে। তার ফলে হয়েছে যেটা, যে ভারত, ট্রাম্প প্রশাসন কি চিন্তা করছেন এবং তারা কি উদ্যোগে যাবেন, এটা আগে থেকেই আন্দাজ করে তারা ট্রাম্পকে তাদের পক্ষে টানবার জন্য আস্থার জায়গা তৈরি করে ফেলেছে। এবং ট্রাম্প কিন্তু তার আগে ঘোষণা করেছিলেন যে ভারতকেও কিন্তু টার্গেটের মধ্যে রেখেছেন। ট্যারিফের জন্য ভারতও আছে। গতবার আমরা যদি মনে করতে পারি, 2016 সালে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, তখন কিন্তু স্টিল এবং অ্যালুমিনিয়ামের উপর যে তিনি কর আরোপ করেছিলেন, তাতে কিন্তু ভারতও ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো কাজেই ভারত বুঝতে পেরেছে যে ট্রাম্প এবার যেটা বলছেন সে যদি করেন তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে, এবং সেটাকে ঠেকানোর জন্যই যদি বলি, তারা এই উদ্যোগটা নিয়েছে। 18,000কে গ্রহণ করার কথা জানিয়েছে। আগামী মাসে, যেটা আপনি বলছিলেন, ভারতের প্রধানমন্ত্রী মোদী যাবেন ওখানে। এখন প্রশ্ন হলো যে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র গত 2000 সাল থেকেই তারা এক ধরনের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ যদি আমরা বলি, বা কৌশলগত সহযোগী হয়েছেন, এবং তাদের দুজনেরই টার্গেট কিন্তু মাথায় আছে চীন। চীনকে সামনে রেখেই তারা এই সহযোগিতারা বাড়াচ্ছেন। ট্রাম্প ভারতের ক্ষেত্রে আমার ধারণা 2 ধরনের নীতি নেবেন। একটা হচ্ছে যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য সামগ্রী বিক্রির জন্য সচেষ্ট হবেন। ইতিমধ্যেই তার ইঙ্গিত কিন্তু তিনি দিয়েছেন। সমরাস্ত্র বিক্রি করবেন, ভারতের মার্কেটে তারা ঢুকতে চাইবেন, এগুলো চেষ্টা করবেন। পাশাপাশি ভারতকে চীনের বিরুদ্ধে তাদের যে সহযোগিতা আছে সেটাকে বাড়াবার চেষ্টা করবেন। কাজেই 2 ফ্রন্ট কোলাবোরেশন বা কম্পিটিশন দুটোই থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের মধ্যে। এবার যদি আপনি আসেন বাংলাদেশের ক্ষেত্রে, আমার ধারণা এবার প্রেসিডেন্ট ট্রাম্প এবং মোদির আলোচনাটা
মূলত তাদের বিষয়াবলী নিয়ে বেশি কেন্দ্রীভূত জি, থাকবে। এখানে একটি বিষয় আপনি লক্ষ্য করবেন, ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে ভারতের জয়শঙ্কর, তিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি যখন গেলেন এবং প্রথম বৈঠকটি কিন্তু জয়শঙ্করের সঙ্গে হয়েছিল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার এবং পররাষ্ট্র সচিবের, পররাষ্ট্রমন্ত্রীর, এবং সেই আলোচনায় বাংলাদেশ প্রসঙ্গ উঠে এসেছে এমনটাই এস জয়শঙ্কর বলেছেন। কি প্রসঙ্গে কথা হয়েছে সেটি আমরা জানি না, আপনি কি কিছু ধারণা করতে পারেন? আমার ধারণা বাংলাদেশ সম্পর্কে স্বাভাবিক আসতে পারে। আঞ্চলিক বিষয়াবলীর ক্ষেত্রে তো বাংলাদেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে জুলাই আগস্টে, আমরা সেটা জানি। তো কাজেই সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নিজস্ব অবস্থান আছে, সেই যে অবস্থানটা ভারতের সাথে সবসময় যে সঙ্গতিপূর্ণ তা কিন্তু নয়। তো কাজেই সেই বিবেচনায় আমার ধারণা মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কাছে তাদের অবস্থান সম্পর্কে জানতে চেয়েছে, তারা বাংলাদেশকে কীভাবে দেখেন সেটা জানতে চেয়েছে। আমার ধারণা অতখানি পর্যন্ত, কারণ আলোচনার যেটুকু সময় হয়েছে তাতে খুব বেশি বিস্তারিত আলোচনার সুযোগ ছিল বলে এই মনে হয় অঞ্চলের না। ভূ রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশ বর্তমানে ভারতের সঙ্গে যে কিছুটা শীতল অবস্থায় রয়েছে আমি বলবো, সেখানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো এবং পাকিস্তানের থ্রুতে চীনের সঙ্গেও এক ধরনের বৈঠক হচ্ছে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন। অন্য দিক থেকে ভারত এবং যুক্তরাষ্ট্র মিলে চীনের প্রতি এক ধরনের আগ্রাসী মনোভাব রয়েছে, এর প্রভাব কোনোভাবে বাংলাদেশের উপর পড়তে পারে কিনা? এখানে একটা আমাদের একটু বোধহয় একটু সূক্ষ্ম চিন্তার জায়গা আছে, সেটা হচ্ছে যে আপনি যেটা বলছিলেন, ভারতের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, চীনের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আছে। এখন পাকিস্তানের সাথে আমাদের এই জায়গাটাতে যেহেতু গত 15 বছর ভারত বাংলাদেশ সম্পর্কের একটা বিশেষ অবস্থান ছিল, যে কারণে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্কটা স্বাভাবিক হয়নি। এখন এই স্বাভাবিকীকরণের প্রক্রিয়াটা চলছে এবং এই স্বাভাবিক প্রক্রিয়া থাকলে আমি অসুবিধা বোধ করব না, যদি না সেটা স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে যায়। আমার ধারণা সেটা বোধহয় বাংলাদেশে আমরা কেউই চাই না, আমরা সকলের সাথেই সম্পর্ক রেখেই আমরা চলতে চাই। এখন এখানে চীনের সাথে যেটা বলছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে এটা আমরা জানি, ভারতের সাথে চীনে একটা প্রতিদ্বন্দ্বিতা আছে এটা আমরা জানি, কিন্তু আমরা আমাদের প্রয়োজনের নিরিখেই কিন্তু আমরা পররাষ্ট্র নীতিটা নির্ধারণ করি এবং সেখানে আমাদের মৌলিক স্বার্থ, যেটাকে জাতীয় স্বার্থ বলা হয়, সেটা বিবেচনা রেখে আমরা সেটা করি। তো এখন যদি জাতীয় স্বার্থ আমাদের বলেন, আমাদের জাতীয় স্বার্থই ডিকটেট করে আমরা চীনের সাথেও সম্পর্ক রাখতে হবে, ভারতের সাথেও রাখতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেও রাখতে হবে। তার কারণ হলো আমাদের অর্থনীতি যদি বলেন, কূটনীতি যদি বলেন, আমাদের বিশ্ব পরিসরে কাজ যদি বলেন, এই সবগুলো জায়গাতে কিন্তু এই তিন কেন্দ্রের সাথেই আমাকে সমভাবে কাজ করতে হবে এবং সেখানে আমি কতটা কার সাথে ভারসাম্য রক্ষা করতে পারবো সেটা নির্ভর করে আমার দক্ষতার উপর। কিন্তু এদের কাউকে ছেড়ে, এক পক্ষকে ছেড়ে অন্য পক্ষে যাওয়ার সেই সুযোগ বোধহয় আমাদের নাই। আমাদের জাতীয় স্বার্থ, আমাদের প্রয়োজন, সেটা সুযোগ তৈরি করেনি এখনো পর্যন্ত। ভবিষ্যতে যদি হয় সেটা আমরা তখন চিন্তা করব। আপনি অনেক বিশ্লেষণমূলক কথা বলছিলেন, এই বিষয়ে আমি ফিরবো। আমি দেখি জনাব আজিজ আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আপনার অডিওটি শুনতে পাচ্ছি না, আপনি একটু ফোনের অডিওটা অন করবেন আপনার ক্যামেরার। জি, আপনার ক্যামেরার অডিওটি একটু আনমিউট করলেই আমরা বোধহয় আপনার সঙ্গে কথা বলতে পারবো, আপনার কথা শুনতে পাবো। না, তাকে আমরা তার কথা আমরা শুনতে পাচ্ছি না। হুমায়ুন কবির, আপনার কাছেই জানতে চাই, যে প্রশ্নগুলো করতে চাচ্ছিলাম, এই যে আপনি বলছেন যে সবার সঙ্গে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখতে হবে, কূটনৈতিক সম্পর্ক রাখতে হবে, সেখানে যে বিষয়টি এসেছে মানবাধিকার ইস্যুতে কোনোভাবে বর্তমান সরকার কোণঠাসা হচ্ছে কিনা, এই প্রশ্নটি করছি, কারণ হিউম্যান রাইটস ওয়াচ একটি কড়া বার্তা দিয়েছে এই সরকারকে। কি মনে করেন? মানবাধিকার বিষয়টা নিয়ে তো আমরা অনেক দিন ধরেই এক ধরনের চাপে ছিলাম। এখন যেহেতু একটা ট্রানজিশন টাইম, হ্যাঁ এটা ঠিক যে মানুষের প্রত্যাশা গত জুলাই আগস্টের আন্দোলনে মানুষের যে উত্থান, সেটার অন্যতম উপজীব্য বিষয় কিন্তু ছিল নাগরিক হিসাবে আমরা যেন মর্যাদা পাই, মানুষ হিসাবে যেন আমরা আমাদের অধিকার পাই, ফেরত পাই, সেটাই তো ছিল। কাজে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই জায়গাগুলোতে এখনো পর্যন্ত যদি কোনো প্রতিবন্ধকতা থেকে থাকে, যেটা তারা আইডেন্টিফাই করছেন, কিছু কিছু জায়গায় সাংবাদিক নির্যাতন এবং নির্বিচারে গ্রেফতার সম্পর্কে সেই জায়গাগুলোতে, এর আগে যেটা বলতো নির্বাচন প্রসঙ্গে, এখন সেই জায়গাগুলোতে আমরা এই ব্যাপারে সচেতন থাকার দরকার এবং এই জায়গাতে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন। তার কারণ হলো
বাংলাদেশ ধরেন আপনি পশ্চিমা জগতের সাথে, সেটা ইউরোপ বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন, জাপান বলেন, এই জগতের সাথে কিন্তু আমাদের বড় ধরনের সম্পৃক্ততা আছে নানা স্তরে, নানামুখী। এখন তাদের সকলের কাছেই কিন্তু এই মানবাধিকারের বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, এবং মানবাধিকার কিন্তু এখানে শুধুমাত্র রাজনৈতিক বিবেচনা নয়। এখানে মনে রাখতে হবে যে এর মধ্যে অর্থনীতি আছে, এর মধ্যে সংস্কৃতি আছে, এর মধ্যে আপনার রাজনৈতিক অধিকার আছে। তো কাজেই সবগুলোকে সমন্বিতভাবে কিন্তু বা মানে যথাযথ প্রেক্ষাপট নিয়ে সেই সবগুলো জায়গায় কিন্তু আমাদের অধিকার সংরক্ষণের বিষয়ে সচেতন হতে হবে। কারণ আমরা এখন যেই জায়গায় যাচ্ছি, আমরা এতদিন পর্যন্ত তো ধরেন এলডিসি ছিলাম, ২৬ সালে গিয়ে আমরা উন্নয়নশীল দেশে কাতারে যাব। আপনি যত উপর উঠবেন ততই মানুষের দৃষ্টি কিন্তু আপনার দিকে আকৃষ্ট হবে, এবং তারা কিন্তু আপনার কাছ থেকে প্রত্যাশা করবে যে আপনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকারের সবগুলো দিকই আপনি যথাযথ পশ্চিমা বিশ্ব সবসময় মানবাধিকারের ব্যাপারে সোচ্চার, তাদের নিজের দেশের মানবাধিকারের ব্যাপারে কতটা সোচ্চার থেকে অন্য দেশে মানবাধিকার কি হচ্ছে সেই ব্যাপারে আমরা সবসময় একটু বেশি সোচ্চার দেখি। পাশাপাশি আরেকটি বিষয় বলবো, বাংলাদেশ ভারত বন্ধুপ্রতিম দেশ হিসাবেই আমরা এতদিন দেখেছি, কিন্তু কয়েক মাস ধরে আমরা দেখছি যে সম্পর্কে এক ধরনের টানাপোড়েন চলতেছে। সেটা আমরা যদি বর্ডারের কথাও বলি, দুই দেশের পররাষ্ট্র নীতির জায়গায়ও বলি, সেরকম রয়েছে। অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টারাই উদ্বেগ প্রকাশ করেছেন যে শেখ হাসিনা ভারতে বসে ক্ষমতায় ফিরে আসার ষড়যন্ত্র করছে, এবং ভারত এ ব্যাপারে একেবারে চুপ, যেমনটাই আমরা দেখছি। বলা যায় মানে রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য তারা হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, এরকম একটা জায়গাও আমরা দেখেছি তাদের গণমাধ্যমগুলো প্রকাশ করছে। সবকিছু মিলিয়ে কি বলবেন এই পরিস্থিতিকে? আপনি যেটা বলছিলেন, আপনার সাথে আমি বহুলাংশে একমত, কিছু জায়গায় একটুখানি দ্বিমত করবো। সেটা হচ্ছে ভারতের সম্পর্ক আমাদের বহুমাত্রিক। তো বহুমাত্রিকের অনেকগুলো জায়গায় কিন্তু সম্পর্ক চলমান। যেমন ধরুন অর্থনৈতিক সহযোগিতা, আমরা বিদ্যুৎ আমদানি করছি, ভারত হয়ে নেপাল থেকে বিদ্যুৎ আসছে, ব্যবসা বাণিজ্য চলছে, আমদানি রপ্তানি চলছে। বিদ্যুৎ আমদানি করছে, কিন্তু দেখেন আদানি গ্রুপ তারা কিন্তু বলছে আমাদের সব পাওনা বকেয়া মিটিয়ে দাও। আগে কিন্তু এইভাবে তারা নোটিস করতো না। তাদের যদি পাওনায় আমরা স্বীকৃত হয়ে থাকি তাহলে সেটা তারা হয়তো তারা চাইছে, কিন্তু সেখান থেকে আমাদের দিক থেকে আমরা জবাব দিচ্ছি যে আমরা কিভাবে করব। বিষয়টা হচ্ছে যে এই স্তরে যোগাযোগটা আছে, এখনো চলমান। যে জায়গাটায় যোগাযোগটা ব্যাহত হচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিকভাবে, সেটাও কূটনৈতিক যোগাযোগ আছে। ভারতের পররাষ্ট্র সচিব মহোদয় কদিন আগে এসে গেলেন, তার আগে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় ভারতের পররাষ্ট্র সচিব বা মন্ত্রীর সাথে নিউ ইয়র্কে মিটিং করেছেন। তো কাজেই যোগাযোগ আছে। গণমাধ্যমে যে খবরগুলো পাচ্ছে এগুলো কি গণমাধ্যমে লেখবার জন্য উত্তেজনা কি আসলে? না, উত্তেজনা তো আছে, সেটাই বলছিলাম আমি। উত্তেজনাটা যেটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ যে একটা বড় পরিবর্তনের মধ্য দিয়ে গেছে, ভারতের নেতৃস্থানীয় লোকেরা যারা আছেন, সেটা সরকারের একটা অংশ হতে পারে, রাজনৈতিক দলের অংশ হতে পারে, মিডিয়ার অংশ হতে পারে, নাগরিক সমাজের অংশ হতে পারে, তাদের মধ্যে এই পরিবর্তনটাকে ধারণ করা বা বুঝবার একটা সক্ষমতার ঘাটতি হচ্ছে। ফলে তাদের ওখানে বিভ্রান্তি তৈরি হচ্ছে। এই বিভ্রান্তিটাকে তারা জাস্টিফাই করার জন্য বাংলাদেশের ভেতরে এমন কিছু তারা কথাবার্তা বলছেন, যে জিনিস নাই সেটাকে তারা প্রচার করার চেষ্টা করছেন, এবং সেই জায়গাটাতেই আমার ধারণা খানিকটা জটিলতা তৈরি হচ্ছে। এবং সাম্প্রতিককালে বিএসএফ কিছু সীমান্ত এলাকায় কাঁটাতারে বেড়া দেওয়ার চেষ্টা করেছিল। বিএসএফ কিন্তু সরকারি প্রতিষ্ঠান, তো কাজেই সরকারি প্রতিষ্ঠানও এখানে এই ধরনের উদ্যোগ যদি নেয় যেটা স্বীকৃত ব্যবস্থার বাইরে, সেখানে জনমনে উত্তেজনা তৈরি হয়েছে। তারা তো বলছে তাদের কাছে অনুমতি আছে। না, এই অনুমতি নাই। 1975 সালের বর্ডার গাইডলাইন্স অনুযায়ী দুই দেশ তার সীমান্তের 150 গজের মধ্যে দুই দিকেই কোনো কাঠামো তৈরি করতে আমরা নো ম্যানস ল্যান্ড বলি, কাজে এটা মানতে হবে। এটা তারা যদি দাবি করে, সেটা দাবি তারা করতে পারে, কিন্তু সেটা একপাক্ষিক হয়ে যাবে এবং সেটা দুই পক্ষের সম্পর্কের জন্য কল্যাণকর নয়। সেটা তো আমরা দেখতে পেয়েছি, এবং তার কারণে কিন্তু এটা জন উত্তেজনা পর্যায়ে গেছে, যেটা আমার মনে হয় কখনোই কাম্য নয়। একেবারে পরিষ্কার করলেন। কিছু জায়গায় আমাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, কিন্তু কিছু জায়গায় উত্তেজনা বিরাজমান। একটু যদি আমেরিকার দিকে তাকাই, ট্রাম্প প্রশাসন আর অর্থ সহায়তা দেবে না। তারা যে দেশগুলোকে অর্থ সহায়তা দিচ্ছে, বাংলাদেশে ইউএসএআইডি অনেক অর্থ সাহায্য ছিল, সেগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কি বলবেন, প্রভাব কি বাংলাদেশের উপরে? এটা বৈশ্বিকভাবেই, কারণ এটা ট্রাম্প প্রশাসনের নির্বাচনকালীন সময়ে তারা যেগুলো বলেছেন তারই একটা সিদ্ধান্ত, এবং তাতে করে
সারা পৃথিবীর মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর একটা হিসাব দেখছিলাম $72 বিলিয়ন সারা পৃথিবীতে দিয়েছে। বাংলাদেশে এসছে প্রায় $440 মিলিয়ন মতো। এখন তারা যেহেতু এটা বন্ধ করে দিয়েছে, কাজে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। তার মধ্যে একটা বড় অংশ আমাদের জন্য একটুখানি, আমি বলবো যে একটু আমরা এই বিপদ থেকে একটুখানি রক্ষা পেয়েছি, সেটা হচ্ছে রোহিঙ্গাদের জন্য যে খাদ্য সাহায্য এসছিল বা আসতো, সেটাকে কিন্তু এই তার বিধিনিষেধের মধ্যে রাখা হয়নি। ফলে আমরা খানিকটা সাহায্য রোহিঙ্গাদের জন্য পেতে থাকব, কিন্তু অন্যান্য সাহায্যগুলো কিন্তু আপাতত স্থগিত হয়ে গেছে। এবং বাংলাদেশে মার্কিন সাহায্যপুষ্ট অনেক ক্ষেত্রে, সেটা যদি আপনি বলেন খাদ্য, সেটা যদি বলেন জ্বালানি, জলবায়ু, মানবাধিকার, বিভিন্ন পর্যায়ে কিন্তু নাগরিক সমাজের প্রতিষ্ঠানগুলো কাজ করেছে। একটা পত্রিকার খবরে দেখলাম প্রায় 20,000 কর্মী যারা এই প্রকল্পগুলোর সাথে বিভিন্নভাবে জড়িত ছিল, তারা কিন্তু চাকরি হারাবে। তো কাজেই আমাদের এখানে আমরা ইতিমধ্যেই কিন্তু এই নিষেধাজ্ঞা বা স্থগিতাদেশ, যেটা 90 দিনের জন্য তারা স্থগিত করেছেন, এই 90 দিনের স্থগিতের ফলে এখানে বাংলাদেশে আমাদের কর্মসংস্থানে একটা ঝাঁকুনি আসবে, এটা বলাই বাহুল্য। এই বিষয়গুলোর পাশাপাশি যদি আরেকটা ছোট বিষয় আলোচনা করি, যে বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগিতা বন্ধ করছে সুইজারল্যান্ড সরকার, মানে এই বিষয়গুলো ঘটছে কেন? না, এটা প্রত্যেক দেশ যারা আমাদের সাথে অর্থনৈতিক সহযোগিতায় আসে, তাদের অভ্যন্তরীণ নীতিমালারই কিন্তু বহিঃপ্রকাশ সেই আমাদের অভ্যন্তরীণ সাথে নীতিমালা হলেও বর্তমানে বাংলাদেশ এবং চীন সম্পর্ক কেমন রয়েছে? না, সেটা আমি আসছি। আমি সুইজারল্যান্ডটা শেষ করি। সুইজারল্যান্ড সরকার তার তার বাইরে যে সহযোগিতা দেয় সেই নীতির পরিবর্তন করছে, ফলে বাংলাদেশ সহ আরও দুইটা দেশকে তারা আপাতত সাহায্য বন্ধ করেছে। এটা তাদের অভ্যন্তরীণ নীতির প্রকাশ। এখানে এরা তারা আমাদেরকে অপছন্দ করেছে সেই জন্য না, তাদের নীতিগত অবস্থানের কারণে সেটা তারা করেছে। আর চীনের সাথে যেটা বললেন, সেটা তো আমাদের সাথে চীনের সাথে সহযোগিতা চলমান। পররাষ্ট্র উপদেষ্টা মহোদয় কদিন আগে ঘুরে আসলেন। তার আগেও গত সরকারের সময়তেও সরকার প্রধান গিয়েছিলেন ওখানে। আমাদের বর্তমান আর্থিক অবস্থার প্রেক্ষাপটে চীনের কাছ থেকে আমরা সহযোগিতা চাচ্ছি বিভিন্নভাবে, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমার ধারণা চীনের সাথে সম্পর্কটা সাবলীল অবস্থায় আছে, যেমনটা ছিল তেমনই আছে। বরঞ্চ চীন আমাদের এই অবস্থাটাকে উপলব্ধি করে খানিকটা সাহায্যের হাতটাকে বা সহযোগিতার হাতটাকে একটু শক্তিশালী করতে আগ্রহী আছে, এটা কিন্তু মনে হচ্ছে। এই যে এতগুলো সম্পর্কের কথা আমরা বললাম, পারস্পরিক সম্পর্কে, দেশের সঙ্গে দেশের, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক, ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে আমেরিকার সম্পর্ক, বাংলাদেশের সঙ্গে এদিকে চীন পাকিস্তান সম্পর্ক, এবং পুরো অবস্থানটি যদি আপনি দেখেন, ভূ রাজনীতিতে এটি কিভাবে প্রভাব বিস্তার করে আমাদের দেশের উপরে? আমাদের দেশের জন্য করে, তার কারণ হচ্ছে যে ধরেন আমাদের কেউ কেউ মনে করে যে বাংলাদেশের রাজনীতি এই পারস্পরিক সম্পর্কগুলোর উপরেই নির্ভর করে, কেউ কেউ মনে করেন এটা একটা অভ্যন্তরীণ একটা ব্যাপার। আপনি কি মনে করেন? আপনার শেষ কথা দিয়ে শুরু করি। বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই প্রক্রিয়ার সাথে সংযুক্ত হওয়াটা আমাদের জন্য মঙ্গলজনক নয়। এটা আমাদের অভ্যন্তরীণ প্রয়োজনের ভিত্তিতেই তৈরি হওয়া উচিত। তবে বাংলাদেশে যেহেতু আমরা একটা বিশ্ব সম্প্রদায়ের অংশ, সেখানে আমাদের ভাবমূর্তি একটা বিষয় আছে, আমাদের কূটনৈতিক যোগাযোগের একটা বিষয় আছে, আমাদের অর্থনীতির একটা সম্পৃক্ততা আছে। আমাদের ইদানিংকালে যদি বলেন আপনি, আমাদের একটা বড় জনগোষ্ঠী, প্রায় 1.5 কোটি মানুষ বাইরে পৃথিবীতে আছে, তার সাথে আমাদের একটা সম্পৃক্ততা আছে। পরবর্তীতে যদি বলেন প্রযুক্তি, আজকাল নতুন প্রজন্ম তো প্রযুক্তি নির্ভর, তো কাজেই আপনি ডিজিটাল ওয়ার্ল্ড, যখন আমরা ডিজিটাল ইকোনমিতে যাব, তখন এই প্রযুক্তির সাথে সম্পৃক্ততা হবে। এইগুলো বিষয়গুলোর ভিত্তিতে কিন্তু আমরা এই বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্কটাকে চর্চা করে থাকি। তো কাজেই আমাদের অভ্যন্তরীণ প্রয়োজনের আলোকেই আমরা নির্ধারণ করব কার সাথে সম্পর্ক কী পর্যায়ে হবে। সব দেশের সাথে সম্পর্ক একরকম হয় না, যদিও আমরা নীতিগতভাবে একটা প্রস্তাবনা মানি, সেটা হচ্ছে সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এর মধ্যেও কিন্তু কারোর সাথে আমাদের সম্পর্ক একটু বেশি, কারোর সাথে একটু কম। এটা নির্ভর করে আমার প্রয়োজনের নিরিখে, আমার প্রয়োজনের উপর। কিন্তু আমরা কি সেই প্রয়োজনটা, সেই পররাষ্ট্র নীতিটা সবসময় বহাল রাখতে পারি? ভারতের সঙ্গে আমাদের এই অবস্থা কেন? আমরা চেষ্টা করি, কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমরা বাংলাদেশ ভারত বর্ডারের কথা আমি যদি বলি, ভারতের সবসময় কনসার্ন থাকে তাদের নিরাপত্তা, আমাদের ক্ষেত্রে কনসার্ন থাকে আমাদের অভিন্ন নদীগুলো প্রধানত, পাশাপাশি ব্যবসা বাণিজ্য, আমাদের অর্থনৈতিক যোগাযোগ আছে, আমাদের ব্যবসা বাণিজ্যগুলো। আমরা কেন সেই জায়গাটা, সেই পররাষ্ট্র নীতিগুলো সবসময় ইমপ্লিমেন্ট করতে পারি না? আমাদের
আমাদের নয়, সব দেশেরই ধরেন কিছু সক্ষমতার জায়গা আছে, কিছু সীমাবদ্ধতা আছে। তো কাজে আমারও সেটা আছে। যেমন ধরুন আমরা যে পানি ব্যবস্থাপনা বলি, ভারত থেকে আমাদের 54টা নদী ভারত হয়ে আমাদের দেশে এসেছে। এখন এই 54টা নদীর মধ্যে আমরা এই পর্যন্ত একটা নদীতে শুধু গঙ্গা বা পদ্মা নদীতে আমরা পানি বন্টনের ব্যবস্থাটা করতে পেরেছিলাম। সেটাও আবার 26 সালে শেষ হয়ে যাবে, আবার নতুন করে করতে হবে। অন্যান্য নদীগুলোতে আমরা এখনো পারিনি। তিস্তা অনেকদিন ধরে বর্তমান ঝুলে আছে। অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিন আগে বলেছিল যে এবারে আমাদের ভারতের সঙ্গে কথাবার্তা হবে একটু, কথার টোন হবে একটু আলাদা। কি হতে পারে টোন সেটা তো আলাদা হতেই পারে, কিন্তু কথা হলো যে টোনটার আউটকাম কি হবে। যতক্ষণ পর্যন্ত আমি আউটকাম না পাচ্ছি ততক্ষণ তো টোনের ভ্যালুটা পাচ্ছি না। তো কাজেই আমাদের সেটা, কিন্তু আবার অন্য জায়গায় যদি ধরেন অর্থনৈতিক সহযোগিতার জায়গায় দুই দেশের সম্পর্কটা ভাইব্রেন্ট ছিল। কিন্তু আমি মনে করি ব্যক্তিগতভাবে যে আমাদের দিক থেকে আমরা ভারতের সম্পর্কের সুবিধা আরও বেশি পাওয়া উচিত ছিল। ভারতের দিক থেকে ভারত সুবিধা যেটুকু পেয়েছে সেই প্রপোর্শনে, আমার প্রপোর্শনে সেটা আমি পাইনি। তার কারণ ভারতের আবার নিজস্ব কিছু অভ্যন্তরীণ সীমাবদ্ধতা আছে। ভারতের দিক থেকেও ভারত যে পরিমাণে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার দরকার ছিল সেটা করেনি। ভারতের নিজস্ব অভ্যন্তরীণ সীমাবদ্ধতা, সেখানে যখন নরেন্দ্র মোদী বলেন যে পানি বন্টন চুক্তি হবে, মমতা ব্যানার্জি বলেন যে হবে না চুক্তি, সেরকম একটি জায়গায় এই দ্বন্দ্বের কারণ কি? এটা তাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা, নাকি পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের কোনো না সেটা একটুখানি আছে, সেটা নাই একেবারে বলবো না, কিন্তু সেটা তাদের অভ্যন্তরীণ। কারণ তাদের কেন্দ্রের কিছু ক্ষমতা আছে, রাজ্যগুলোর কিছু ক্ষমতা আছে, এবং তাদের সে অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আমরা পড়ে যাই অনেক তাদের সময়। রাজনৈতিক টানাপোড়েন। আমি যদি একটু প্রথমে আমি একবার জিজ্ঞেস করেছিলাম আপনাকে শেখ হাসিনার প্রসঙ্গ তুলি। তিনি ভারতে অবস্থান করছেন 6 মাস যাবত, এবং আমরা দেখছি যে ফোন কলে তিনি দেশের তার নেতা নেত্রীদের সঙ্গে কথা বলছেন। তো সেক্ষেত্রে ভারত কোনো বাধা দিচ্ছে না। তাদের স্ট্র্যাটেজি কি হতে পারে? বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে তো তাকে চাওয়া হয়েছিল, কিন্তু সেই চিঠির সন্তোষজনক উত্তর বোধহয় আসেনি এখনো। আমরা সেটা অপেক্ষা করব, এবং আমরা মনে করি যে বাংলাদেশে এখন যেহেতু আইনি প্রক্রিয়া চলমান, আইনি প্রক্রিয়া সিদ্ধান্তের ভিত্তিতেই আমরা ভারতের মুড মেজাজ কেমন দেখছেন? তাদের ভারত কি করতে চাচ্ছে বলে ভারত বাংলাদেশকে এই মুহূর্তে তাদের বোঝার খানিকটা ঘাটতি আছে, সেটা তো বললাম। কারণ আমাদের যে প্রত্যাশা, আমাদের যে আত্মপ্রত্যয়, আমাদের যে চাহিদা, এবং যে ভিত্তিতে আমরা ভারত বাংলাদেশ সম্পর্কটাকে সাজাতে চাই, ভারত এখনো সেই জায়গায় আছে বলে আমার কাছে মনে হয় না। তবে আমার ধারণা তাদের মধ্যে এই উপলব্ধিটা আসবে, কারণ বাংলাদেশ এবং ভারত আমরা এমনভাবে একে অপরের সাথে জড়িত, এখানে আপনি উপলব্ধির বাইরে যাওয়ার সুযোগ খুব বেশি নাই। সেটা আমারও নাই, ভারতেরও নাই। আপনি পররাষ্ট্র সচিব ছিলেন, সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে বর্তমান বাংলাদেশকে কিভাবে দেখছেন? বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে কিভাবে দেখছেন? আমি বাংলাদেশকে বরাবরই একটা অসাধারণ সম্ভাবনাময় দেশ হিসাবে দেখি, এবং গত জুলাই আগস্টের পরে আমার যেটা মনে হয়েছে নিজের কাছে, যে নতুন প্রজন্ম একটা নতুন আত্ম উপলব্ধি তারা পেয়েছে। এবং বাংলাদেশ 71 সালে আমরা একটা প্রজন্ম মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশটা স্বাধীন করার কাজে আমরা সম্পৃক্ত হতে পেরেছি। 24 সালে এসে তার পরের প্রজন্ম নতুনভাবে বাংলাদেশটাকে সাজাবার চেষ্টা করছে। আমি আশাবাদী, কারণ বাংলাদেশের আমরা সাজানোর পথে যে পথে হাঁটতে চেয়েছিলাম, যে প্রত্যাশা নিয়ে, সেই প্রত্যাশা 6 মাসে কতটুকু পূরণ হলো? আমি 5ই আগস্টের পরের কথাই জানতে চাই। সেটা আমি ধরেন এটা নিয়ে অনেক কথাবার্তা আছে, আমি সেই জায়গায় যাব না। আমি যদি মোটা দাগে দেখি, তাহলে বাংলাদেশে একটা পরিবর্তনের মুখে দাঁড়ানো আছে, এবং নতুন প্রজন্ম আগামী 40 বছর বাংলাদেশের রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সবই তাদের হাতেই থাকবে। কাজে আমি তাদের ব্যাপারে আশাবাদী হতে চাই, এবং আমি বিশ্বাস করি তারা আমাদের আশা রক্ষা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা যেখান থেকে আলোচনাটি শুরু করেছিলাম, ট্রাম্প, বাংলাদেশ ও ভারত সম্পর্ক। ট্রাম্প মানে আমেরিকা, পাশাপাশি ভারত আমাদের প্রতিবেশী দেশ, এবং আমার দেশ বাংলাদেশ। এই 3 দেশের সম্পর্ক সবসময় ভালো থাক, সেই সুদিনের প্রত্যাশায় আমরা রয়েছি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবাই ভীষণ ভালো থাকবেন।